আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা লিজ ফিনান্সিং এর তৃতীয় ক্লাস করব। লিজ ফিনান্সিং এর অধ্যায়টা বেশ জটিল অধ্যায়। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের যে অধ্যায়গুলো আছে এর মাঝে সবচেয়ে জটিল অধ্যায় হলো লিজ ফিনান্সিং। এখানে অঙ্কগুলা করতে হলে 8টা স্টেপ ফলো করতে হয় এবং 8টা স্টেপে অনেক জটিল জটিল কাজ করতে হয়। কিন্তু বারবার প্র্যাকটিস করলে এখান থেকে আপনারা ইনশাল্লাহ 10 নাম্বার পরীক্ষা হলে পাবেন। প্রবলেম 1 এবং 2 এর মাধ্যমে আমরা বেসিক অনেক কিছু শিখছি, ওইটার আলোকে প্রবলেম 3 করব। এখন প্রবলেম 3 যদি আপনাকে করতে হয় অবশ্যই 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 আগের অঙ্ক যেগুলো আছে সেটা আপনার করে আসতে হবে, না হলে আপনি বুঝবেন না। আগের 2টা অঙ্ক না করলে এটা বোঝা যাবে না। যে আগের 2 ক্লাস করা না থাকে তাহলে একটু কষ্ট করে আগের 2টা ক্লাস করে নেন, যেহেতু প্রাইভেট গ্রুপের ভিডিও সেভ আছে। পরবর্তীতে এই ক্লাসটা করেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। বলতেছে মিস্টার রহমান is thinking of acquiring a car. For that purpose, he is to decide whether the car is to be purchased through 12% borrowing or to be acquired on lease rent basis. বলতেছে মিস্টার রহমান চিন্তা করতেছে একটা গাড়ি লাগবে তার। এখন সে চিন্তা করতেছে সেই গাড়িটা সে ব্যাংক থেকে ঋণ নিয়ে 12% ঋণ নিয়ে কিনে নিতে পারে, অথবা ভাড়াও নিতে পারে। তাহলে একটা তথ্য পাইলাম, সুদের হার পেয়ে গেলাম। 10টা তথ্যের মাঝে একটা তথ্য হলো সুদের হার, ইন্টারেস্ট পেয়ে গেলাম। ইন্টারেস্ট রেট 12%। এরপর দ্য প্রাইস অফ দ্য কার ইজ টাকা 7 লাখ। গাড়িটার দাম হবে 7 লাখ, অর্থাৎ লোনের পরিমাণ বা লিজের পরিমাণ 7 লক্ষ টাকা লাগবে জিনিসটার দাম। তারপরে তথ্যটা হলো দ্য অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট ইজ টাকা 45,000। নতুন একটা তথ্য পেলাম, মেনটেন্যান্স কস্ট। 10টা তথ্যের মাঝে নতুন একটা তথ্য, মেনটেন্যান্স কস্ট 45,000। এটার অর্থ হলো আপনি যে এই ব্যবসা চালাবেন, এই জিনিসটা গাড়িটা চালাবেন, তেল লাগবে, টায়ার লাগবে, মোবিল লাগবে, বিভিন্ন ধরনের খরচ লাগবে না? 45,000 টাকার মেরামত খরচ লাগতে পারে প্রতি বছরে, লাইসেন্স লাগতে পারে। এই টাকাটাকে মেনটেন্যান্স কস্ট বলা হয়। অ্যান্ড এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার। এরপরে বলছে it is assumed that the straight line method of depreciation is allowable under। ধরে নাও সরলরৈখিক পদ্ধতিতে এখানে অবচয় ধরা হয়। ইনকাম ট্যাক্স অ্যাক্ট অ্যান্ড ট্যাক্সের 35%, করের হার 35%। The salvage value of the car is টাকা 1 লাখ। আজকের অঙ্কে সেলভেজ ভ্যালু শব্দটার মান দেওয়া আছে, আগের অঙ্কে গুলাতে ছিল না। অর্থাৎ 5 বছর শেষে যখন এই গাড়িটা আমার কাজে লাগবে না, ভাঙ্গাই দোকানে বিক্রি করবো 1 লাখ টাকা দিয়ে। এরপর ইন কেস অফ লিজ, দ্য লিজ রেন্ট টাকা 3 লাখ ফর 5 ইকুয়াল ইনস্টলমেন্ট টু বি পেইড ইন অ্যাডভান্স। যদি ভাড়া নিতে চান প্রতি বছর 3 লক্ষ টাকা ভাড়া দিতে হবে। অ্যানুয়াল লিজ রেন্ট প্রতি বছর 3 লাখ, সেটা আবার অ্যাডভান্স, অগ্রিম দিতে হবে। অ্যান্ড মেইনটেনেন্স এক্সপেন্স টু বি বর্ন বাই লেজর, অর্থাৎ যে লোক মালিক, যে লোক ভাড়া দিবে ওই লোক এই মেইনটেনেন্স কস্ট আপনাকে মেইনটেনেন্স কস্টটা দিয়ে দিবে। অর্থাৎ আপনার আর ওই 45,000 টাকা এক্সট্রা খরচ করতে হবে না, ভাড়ার ভিতরে এই 45,000 টাকা আছে। যেমন বাসা ভাড়া নিলেন, বা মেস ভাড়া নিলেন, মালিক বলে দিল গ্যাস বিল, কারেন্ট বিল, পানির বিল আমি দিব, তোমার দিতে হবে না, তাহলে ভাড়া কিছু কমে যাবে আপনার, কারণ ওইটা তো আপনি ব্যবহার করবেন, তাহলে আপনার দেওয়ার উচিত ছিল। ভাড়া কিন্তু 3 লাখ হবে না, ভাড়া কিন্তু কমে যাবে। হুইচ অল্টারনেটিভ টু বি সিলেক্টেড বাই মিস্টার রহমান। মিস্টার রহমান কোন অপশনটা নিবে?
প্রশ্নটা আরেকবার বলতেছি আপনাকে, আবার আগেও বলে নিছিলাম আগে 2 ক্লাস না করলে আজকের ক্লাস করার দরকার নাই, আজকের ক্লাস বাদ দিয়ে আপনি আগের 2 ক্লাসের ভিডিও দেখে নেবেন। প্রথমে বলছে তার গাড়ি দরকার 7 লাখ টাকা দামের, সেই গাড়িটা সে ঋণে নিতে পারে 12% সুদে। সেক্ষেত্রে তার গাড়িটা নেওয়ার পর গাড়ি চালানোর জন্য বছর 45,000 টাকা মেনটেনেন্স কস্ট হবে, সরকারকে ট্যাক্স দিতে হবে 35%। আর গাড়ি একেবারে নষ্ট হইলে 5 বছর পরে, মেয়াদ 5 বছর, মেয়াদটা দেখিনি না, মেয়াদ 5 বছর, এই 5 বছর পরে এটা 1 লাখ টাকা বিক্রি করতে পারবে। আর যদি ভাড়া নেন সেক্ষেত্রে প্রতি বছর 3 লাখ দিতে হবে, অগ্রিম দিতে হবে, ভাড়াটা 1 তারিখে দিয়ে দিতে হবে। আবার 3 লাখ সম্পূর্ণ দিলেও সমস্যা নাই, এই 45,000 টাকা আমার বাড়তি খরচ লাগবে না, এই 45,000 এই 3 লাখের ভিতরে অন্তর্ভুক্ত আছে। এই তথ্য দিয়ে বলছে কোন অপশনটা ভালো। অপশন যেটা করতে হয় আমাদের করতে হবে প্রথমে 8টা স্টেপ। স্টেপ নাম্বার 1, ফার্স্ট আমরা লোন অপশন করবো। লোন অপশন, বোরোইং অপশন এবং পারচেজ অপশন, বাই অপশন একই জিনিস, কিনলাম, ঋণ নিলাম। এটা আমরা 1 নাম্বার আগে অ্যানুয়াল লোন পেমেন্ট, কিস্তি কত দিতে হবে সেটা জানা নাই আমার। লোন গুণ সুদের হার 1 মাইনাস 1 প্লাস i টু দি পাওয়ার n। লোনের পরিমাণ 7 লক্ষ, সুদের পরিমাণ হলো আপনার 12%, 1 মাইনাস 1 প্লাস 12, n হলো 5। ক্যালকুলেশন আজকে দেখানোর সময় নাই, কারণ এই ক্যালকুলেশন অনেকবার দেখেছি। 1,94,175 আপনারা করে নিবেন, আর না পারলে আগের ক্লাস করে নিবেন। হ্যাঁ, অ্যানুয়াল লোন পেমেন্ট, আপনি যদি ঋণ নেন তাহলে 1,94,000 টাকা কিস্তি দিতে হবে না। 2 নাম্বার স্টেপ, 2 নাম্বার আমরা বের করি ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশনের সূত্র কস্ট মাইনাস এসডি বাই লাইফ। কস্ট প্রশ্নে দেওয়া আছে হলো আপনার 7 লাখ, 7 লাখ দিয়ে কিনতে হবে। এসবি প্রশ্নে 1 লাখ দেওয়া আছে, এই যে এসবি ব্যবহার মাত্র হইলো আজকে, লাইফ 5 বছর, সেই হিসাবে 1,20,000 টাকা ডিপ্রিসিয়েশন। দশ নাম্বার ডিএফ। ডিএফ এর মান বেড়ে আসবে আপনার 8.5%, 0.078। আপনি এটাকে ইচ্ছা করলে 8% দিয়ে অঙ্ক করলেও ভুল যাবেন, বা যে 0.0008 এইটাও যদি ধরে অঙ্ক করেন ভুল যাবে না, অঙ্ক হবে। লিখে নেবেন অর 8%, 7.8% হইল না, 8%। এই তিনটা আমরা বের করে ফেললাম। এগুলো আমরা সব পারি, আগে করা, আমাদের নতুন কিছুই করি না এখন। এখন আমাকে ইন্টারেস্ট বের করতে হবে, 4 নাম্বার স্টেপ। ইন্টারেস্ট বের করার ক্ষেত্রে আমরা গত ক্লাসগুলোতে ঘর শিখছিলাম, ইয়ার, বিগিনিং ব্যালেন্স, তারপরে হলো কিস্তি, অ্যানুয়াল লিজ, লোন পেমেন্ট, তারপরে হলো ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেমেন্ট, এন্ডিং ব্যালেন্স। 1, 2, 3, 4, 5।
এটা 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার ঘর, এটা 3 নাম্বার ঘর। 4 নাম্বার ঘর করার জন্য 2 নাম্বার ঘরের উপর এই যে 12% সুদ দিতে হবে। 5 নাম্বার ঘর করার জন্য 3 মাইনাস 4। 6 নাম্বার ঘর করার জন্য 2 মাইনাস 5। 7 লাখ টাকা প্রথমে ঋণ নিয়েছিলাম, কিস্তি প্রতিবারে এটাই দিতে হবে। কিস্তি পরিমাণ প্রতিবার একটাই। সুদ এই টাকার উপর 12% ধরতে হবে। এটা থেকে এটা বাদ দিতে হবে। এন্ডিং ব্যালেন্স, এটা থেকে এইটা বাদ দিতে হবে। এইভাবে চক্র আকারে চলতেই থাকবে। এটা মনে হয় সবাই পারেন। কেউ যদি না পারেন বলতে পারেন যে স্যার আমি পারি না এটা, তাহলে আমি আবার করে দিব। এটার উপর 12% করে এখানে লিখতে হবে। এটা আবার ফার্স্টে নিয়ে আসতে হবে। এভাবে চলতে থাকবে। হ্যাঁ, আমি উত্তরটা লিখে দিই আপনাদের। আপনারা যেহেতু বুঝেন এটা, এটা নিয়ে আর সময় নষ্ট করতে পারতেছি না, কারণ এরপরে আমাদের আরো জটিল কিছু নতুন কিছু শিকার আছে, কিন্তু আগের ক্লাসে শিখছি। আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। অঙ্কটা শেষ হলে এটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি যেটা মুছে ফেলবো। আর নিজে নিজে এগুলো করা শিখতে হবে, না হলে এই অঙ্কে এখান থেকে নাম্বার পাওয়ার কোনো সুযোগ নেই। এগুলো যদি না পারেন, এই ছোটখাটো কাজ, তাহলে এর চেয়ে জটিল কাজ তো বাকি আছে। ইন্টারেস্ট বের করলাম। 4 নাম্বার স্টেপ শেষ। 5-এ যাচ্ছি আমরা। 5, প্রেজেন্ট ভ্যালু বের করবো। প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য নতুন একজন যে আসছে এমসি, তার জন্য একটা ঘর করতে হবে। এমসি, এমসির বিশেষ কিছু কাজ আছে। এমসির বিশেষ কিছু কাজ আছে। এটা 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার ঘর, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার। ডিপ্রিসিয়েশন যা আছে তাই লিখবো। ডিপ্রিসিয়েশন প্রতি বছর 1,20,000। এমসি 45,000 প্রতি বছর। এই পর্যন্ত যা করলাম সহজ কাজ। টোটাল কস্ট, এমসি বের করার, এমসি থাকলে টোটাল কস্টে এই এমসি আসবে। আগের বার শুধু এই দুইটা খরচ যোগ করে এখানে লিখতাম, এখন এমসির টাকা সহ লিখতে হবে টোটাল কস্ট। ট্যাক্স সেভ 30%, 35%। 7 নাম্বার ঘর,
6 গুণ 35%, ট্যাক্স রেট দেওয়া আছে প্রশ্ন। ট্যাক্স এই ঘরটার উপর 2,49,000 উপর 35%। আট নাম্বার ঘর, ট্যাক্সের যখন বের করে ফেলছি, এখন বের করতে হবে এনসিএফ। এনসিএফ এর ক্ষেত্রে মেনটেনেন্স কস্টটা একটা ঝামেলা, কারণ 1,94,000 কিস্তি দিবেন, 45,000 টাকা কি করতে হবে আপনার গাড়ি মেরামত খরচ লাগবে, তার বেশি টাকা গেল না, তার 2 এবং 5 যোগ হবে, 2 এবং 5 যোগ হবে, 2 যোগ 5। এখান থেকে ট্যাক্স সেভ আর কি 7 বাদ দিতে হবে, তাহলে এনসিএফ বেরিয়ে আসবে। তাহলে এনসিএফ বের করার ক্ষেত্রে মেনটেন্যান্স কস্টটা প্রভাব ফেলবে, টিসি বের করতেও মেনটেন্যান্স কস্টটা প্রভাব ফেলবে। এরপর ডিএফ, ডিসকাউন্ট ফ্যাক্টর। 9 নম্বর জন্য 9 নম্বর ঘরের সূত্র জানি আমরা, 1 ভাগ 1 প্লাস এই যে ডিএফ এর মান 0.87 পাওয়ার এন, অর্থাৎ সাইন্টিফিক ক্যালকুলেটর নিব 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ 0.087 পাওয়ার 1 দিব, 1 দিলে এই মানটা বের আসবে, 2 দিলে এটা আসবে, 3 দিলে এটা আসবে, 4 দিলে এটা আসবে, বাস আবার লিখে দিতেছি 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ 0.78 পাওয়ার 1 দিলে প্রথমটা আসবে। পিবি, এই দুইটা ঘরের গুণফলকে পিবি বলা হয়, প্রেজেন্ট ভ্যালু। বললাম আমরা প্রেজেন্ট ভ্যালু বের করতে অনেক কষ্ট হলো। নতুন কি শিখলাম, মেনটেনেন্স কস্ট যদি অঙ্কে দেওয়া থাকে, টোটাল কস্ট বের করার ক্ষেত্রে যেহেতু এটা একটা কস্ট, দুইটা কস্ট যোগ করে আর এটা তৃতীয় কস্ট যোগ করে এটা বের করতে হবে, এরপর ট্যাক্স ধরতে হবে। এবং এনসিএফ বের করার ক্ষেত্রে যেহেতু এই টাকাটা আপনার যাচ্ছে, এই টাকাটা আপনার যাচ্ছে, এই টাকা ট্যাক্স কম দিতে হচ্ছে, তাহলে 2 এবং 5 যোগ করে ট্যাক্স সেভ বাদ দিলে এনসিএফ বেরিয়ে আসবে। এই টাকাগুলো আপনার যাচ্ছে, এটা প্রেজেন্ট ভ্যালু বের করলে এটা আসে, এই টাকাগুলো আপনার যাবে, একটা টাকা আপনি পাবেন। 5 বছর পরে এই জিনিসটা যখন বিক্রি করবেন তখন আপনার পকেটে কিছু টাকা আসবে, এটা যেন ট্যাক্স টুক্স কিছুই নাই, টাকা আসবে পকেটে। টাকা আসলে তো মাইনাস হবে, এগুলো তো যাচ্ছে, টাকা আসলে মাইনাস, মাইনাস চিহ্ন দিবেন। যেহেতু এটা পঞ্চম বছর আসবে, ডিএফটাও পঞ্চম বছরের হবে, পঞ্চম বছর ডিএফ থেকে বের করছি, আরেকবার চাইলে আপনি বের করতে পারেন, এটা পঞ্চম বছর। দুইটা গুণ করবো, আনসার আসবে মাইনাস। সবাইকে যোগ করবো, 5টা জিনিস যোগ করে এটা মাইনাস করব, যে আনসারটা আসবে এটা হলো টি পি ভি।
লোন অপশনে গেলে আপনার খরচ হবে 5,80,106 টাকা। নতুন আরেকটা জিনিস শিখলাম, এসবি এর কাজ। ডিপ্রিসিয়েশন বের করতে এসবি কে কাজে লাগাতে পারবো আমরা। এরপর এই ঘরটার শেষে যারা একটু দুর্বল স্টুডেন্ট মুখস্থ করেন, নোট করেন, 5 ইয়ার শেষে আবার 5 লিখবো, এসবি লিখবো। পঞ্চম বছর শেষে আবার 5 দুইটা লিখবো, 5 দুইটা লিখে এসবি এখানে লিখবো। টাকা এখানে মাইনাস লিখবো, যেহেতু টাকা পাওয়া যাচ্ছে এই জন্য মাইনাস। এই উপরের রেটটা এখানে আবার লিখবো, দুইটা গুণ করে যে টাকা আসে সেটা মাইনাস লিখবো, সবগুলো যোগ করবো, এটা মাইনাস করবো। এটা হলো এসবি এর কাজ। শেষ আমাদের এসবি এর কাজ। এই যতটুকু করলাম, এই ততটুকুর মাঝে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটা হাত উঠান, হাত উঠে আমাকে জিজ্ঞেস করেন, স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, বুঝাই দেন, তাহলে ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করি। বলেন কি কোয়েশ্চেন? বলেন কি কোয়েশ্চেন? স্যার টিএস এর পূর্ণ রূপটা কি? ট্যাক্স সেভ, কর দিতে হবে না, খরচ করছেন যে যার ফলে ট্যাক্স দিতে হবে না। আর আচ্ছা, কারো থ্যাংক ইউ। কোয়েশ্চেন? কোয়েশ্চেন শেষ, হাত নামায় ফেলেন। আর কোয়েশ্চেন যারা সেভ আচ্ছা স্যার, আপনি যেই প্যাটার্নে অঙ্কটা করতেছেন, আমরা কি সেইভাবেই করব? যেমন আপনি রোমান সংখ্যা দিয়ে উপরে যেভাবে চার্ট করে দিচ্ছেন, এভাবে কি আগে করে নিব ফার্স্টে? না, রোমান সংখ্যা দিয়ে এটা করে নিচ্ছি, এটা আপনার করতে হবে না, আপনাকে অঙ্ক বোঝানোর জন্য এটা আমি বুঝাইছি। আচ্ছা, আমাদের সুবিধার্থে এটা আপনি করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু আমরা চাইলে রাফ করে নিতে পারি, হ্যাঁ তাই না? অবশ্যই করে নিতে পারেন, কারণ এই 10টা আপনার অঙ্ক বোঝানোর টেকনিকের জন্য বলছি যে এই অঙ্কের ক্ষেত্রে নিজের অঙ্ক সহজ করার জন্য এই 10টা টপিককে খুঁজে বের করবেন অঙ্ক থেকে। ওরা যদি কেউ একজন না থাকে, তাকে আপনার খুঁজে বের করতে হবে। এই 10টার বেশি আইটেম আসবে না, আর এদিকে 8টা স্টেপের বেশি আইটেম হবে না। বইতে আরো সুন্দর ফরম্যাট আছে, এই ছকটাকে ভেঙে ভেঙে করছে। আপনি বেসিক শিকার করে বইয়ের যে কোনো ভাঙা অংশ আপনি বুঝতে পারবেন, ভেঙে ভেঙে করাটা বুঝতে পারবেন। হ্যাঁ, আমি এখানে আপনার বোঝার জন্য এগুলো লিখছি, আপনি সেগুলো রাফ করে নিতে পারেন, রাফ করে করে নিতে পারেন, ঠিক আছে? আসলে এই অঙ্কগুলা করার জন্য আপনাকে দরকার কি জানেন? ক্যালকুলেশন করা জানা দরকার, এছাড়া আর কিচ্ছু দরকার নাই। কারণ এইগুলো একটা নতুন কোনো আর কি, এই ধরেন অনেক অঙ্ক আছে, অনেক ক্রিটিক্যাল জিনিস চিন্তা ভাবনা করতে হয়, এটা সেটা, এরকম কিছু না, একেবারে সহজ 8টা স্টেপ, ওই 8টাই ঘুরে ফিরে হয়, নতুন কিছু হয় না। লিজ অপশন, লিজ অপশনের 3টা অংশ থাকে। 6 নম্বর স্টেপ, অ্যানুয়াল লিজ রেন্ট, তারা বলেছে 3 লাখ টাকা। এখান থেকে এমসির টাকা আমার দিতে হবে না, তাহলে আমার তো 45,000 বাঁচলো। তাহলে আমার দিতে হবে কত? আমার তাহলে দিতে হবে 2,55,000 টাকা। এটা তো আমার খরচ 45,000, সে দিতেছে, তেমন ভাড়া কমে গেল না। 7 নম্বর স্টেপ, ডিএফ, ডিসকাউন্ট ফ্যাক্টর। যেহেতু অ্যাডভান্স বলা হয়েছে, গত ক্লাসে শিখেছিলাম অ্যাডভান্স বলা থাকলে ডিসকাউন্ট ফ্যাক্টর যত বছর বয়স যত বছর থাকবে 1 বছর কম করতে হবে। ডিএফ এর মানে 1 বছর কম কম করতে হবে। 1 মাইনাস 1 1 ডিএফ, আর হলো এখানে এন, এখানে ডিএফ। এই সূত্রে এইসব কথাগুলো আপনার লেখার কোনো প্রয়োজন নাই, আপনি সরাসরি মান বসাতে পারবেন। আপনার বোঝার জন্য আমি এই কথাগুলো লিখি, আপনার ইচ্ছে হলে সূত্র লেখার কোনো প্রয়োজন নাই। ডিএফ এর মানে যেটা, এন এর মান 4 বছর, এন লেখার দরকার নেই, ডিএফ লেখার দরকার নেই, শুধু আপনি এই মানগুলো বসায় অঙ্ক করে ফেলতে পারবেন। 8 নম্বর স্টেপ, পিভি বের করবো আমরা। পিভি বের করার জন্য গত ক্লাসে কিন্তু ডিটেলস বলেছি, আজকে এটা নিয়ে আর কোয়েশ্চেন নিব না। অ্যাডভান্স কথা বলা থাকলে পিভির ঘর করতে হবে একটু বিশেষ ভাবে, সেটা আমি গত ক্লাসে শিখিয়ে দিচ্ছি আপনাদের। 3টা ঘর হবে পিভি বের করার জন্য। এটা হলো ইয়ার, অ্যানুয়াল লিজ রেন্ট, তারপর হলো ট্যাক্স, নেট ক্যাশ ফ্লো, ডিএফ, পিভি। আগের ক্লাস দেখতে হবে না, বুঝবেন না।
তখন 0% লিখতে হবে, যেহেতু ভাড়াটা অগ্রিম দেওয়া হবে। কত টাকা ভাড়া দিতে হবে? ভাড়া দিতে হবে 2,55,000। ট্যাক্স সেভ, এটা 2 নাম্বার ঘর, এটা 3 নাম্বার ঘর। ট্যাক্স সেভ হলো 2 গুণ ট্যাক্সের পরিমাণ 35%, আসতেছে হলো আপনার টাকা আসার কথা ছিল, কিন্তু যেহেতু এখনো 1 বছর যায় নাই, 1 বছর চলে গেলে সরকারকে ট্যাক্স দিতে হয়। এখন 1 বছর যায় নাই, তাহলে এখন ট্যাক্স দিতে হচ্ছে না। প্রথম 0 বছরে কোনো ট্যাক্স দিতে হবে না। 2 - 3 ডিএফ। ডিএফ হলো সিঙ্গেল ইয়ারের জন্য, যেমন ধরেন 1 ভাগ, যেমন 0 বছর না, 1 ভাগ 1 প্লাস 0.878 পাওয়ার 0, আনসার আসবে 1। 0 বছরের ডিএফ 1 আসে সবসময়। এখন 1 থেকে 4 বছর বাকি, এখানে দিছি 1টা কিস্তি, বাকি 4টা কিস্তি আমাকে দিতে হবে, মোট 5টা কিস্তি। এখন ট্যাক্স সেভ হবে, এটার উপর 35% ট্যাক্স দিলাম, এটা থেকে এটা বাদ দিলাম। ডিএফ, এই যে ডিএফ বের করছি, এটা 4 বছরের ডিএফ এখানে বের করছি। এটা গুণ করলাম। এখানে একটা অক্ষর নতুন কিছু শিখাই দিছি না, গতকালকে জিনিস। 5ম বছর আমার আর কিস্তি দিতে হবে না, 5টা কিস্তি দিয়ে দিছি, 4 বার ট্যাক্স দিছি, 5ম বছর আবার ট্যাক্স দিতে হবে না আপনার। এখানে 0, 0 থেকে এটা বাদ দিলে মাইনাস। ডিএফ, এটা কত বছর? 5ম বছরের ডিএফ, এখানে প্লাস লিখতে হবে। এই দুইটা জিনিসের গুণফল মাইনাস আসবে, এই দুইটা যোগ করবো, এটা বিয়োগ করবো। লিজ নিলে আমার টাকা দিতে হয়েছে 7,45,119 টাকা। তাহলে আমি লিজ নিব না, লোন করেই কিনে ফেলবো। দ্য কার শুড বি সিলেক্ট আন্ডার লোন অপশন, লিখে দিব কোম্পানি শুড বা মিস্টার রহমান শুড অ্যাকসেপ্টেড লোন অপশন, বা এইভাবে লিখতে পারেন দ্য কার আগামীকালকে একটা ক্লাস হবে, এখানে আমরা পরীক্ষা আসার মতো 99% শিখে ফেলছি। বেসিক যা শিখার শেষ। প্রবলেম 4, প্রবলেম 4টা হলো একেবারে উচ্চতর দক্ষতার প্রশ্ন হবে। তো প্রবলেম 4 করার জন্য আপনাকে অবশ্যই 3টা অঙ্ক বাসায় বসে আরো 10 বার প্রয়োজন করতে হবে, করার পরে প্রবলেম 4টা বুঝবেন। আজকে তাহলে এই পর্যন্ত রইলো। আপনার প্রশ্ন থাকলে সলভ ক্লাস হবে, তখন প্রশ্ন করতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।